জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমি আপনাদের জন্য কোনো একটি বিশেষ খবর নয়, বরং ভারতের সামরিক শক্তির উত্থানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই পুরো এপিসোডটি যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তবে বুঝতে পারবেন কেন বিশ্বজুড়ে ভারতীয় প্রযুক্তির জয় জয়কার হচ্ছে এবং কেন বড় বড় শক্তিগুলো আজ ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বন্ধুরা, আজকের দিনের প্রথম খবরটি আমাদের সামরিক ইতিহাসের এক সোনালী অধ্যায়। ভারত এখন আক্ষরিক অর্থেই যুদ্ধের ব্যাকরণ বদলে দিচ্ছে। আমরা কথা বলছি পোখরানের সেই মরুভূমিতে হওয়া এক অভাবনীয় পরীক্ষার বিষয়ে। ভারত সফলভাবে বিশ্বের প্রথম 155mm র্যামজেট পাওয়ার্ড আর্টিলারি শেলসের পরীক্ষা সম্পন্ন করেছে। বিষয়টা একটু সহজ করে বুঝুন। সাধারণত তোপের গোলা বা আর্টিলারি সেল যখন কামান থেকে বের হয় তখন সে তার প্রাথমিক গতির উপর নির্ভর করে লক্ষ্য বস্তুর দিকে যায়। বাতাসের বাধার কারণে ধীরে ধীরে তার গতি কমে যায় এবং একটা নির্দিষ্ট দূরত্বের পর সে মাটিতে পড়ে যায়। কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা এখানে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। তারা গোলার ভেতরেই একটা আস্ত র্যামজেট ইঞ্জিন ফিট করে দিয়েছেন। এর ফলে যেটা হচ্ছে, যখন এই গোলাটা কামানের মুখ থেকে বেরোচ্ছে তখন সে বাতাসে অক্সিজেনকে কাজে লাগিয়ে নিজের ভেতরে জ্বালানি পোড়াতে শুরু করছে। অর্থাৎ এটি এখন আর কেবল একটি লোহার গোলা নয়, এটি বাতাসের মধ্যেই নিজের গতি বাড়িয়ে ফেলছে এবং এক প্রকার মিনি মিসাইলের মতো আচরণ করছে। যেখানে সাধারণ গোলার পাল্লা থাকে 30 থেকে 40 কিলোমিটার, সেখানে এই র্যামজেট টেকনোলজি ব্যবহারের ফলে রেঞ্জ গিয়ে দাঁড়াচ্ছে 120 কিলোমিটারের ওপরে। আপনারা কি বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর একটা বিষয়? আমেরিকার মতো দেশ এই প্রযুক্তি নিয়ে বছরের পর বছর কাজ করছে। তারা ERCA প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা চালিয়েছে, কিন্তু ভারত এখানে সবাইকে টেক্কা দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এর সফল পরীক্ষা করেছে। এটি সম্পূর্ণ একটি ইন্ডিজিনাস টেকনোলজি যা আমাদের IIT মাদ্রাজ এবং আর্মি টেকনোলজি বোর্ডের নিরলস পরিশ্রমের ফল। এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন প্রফেসর P.A. রামকৃষ্ণা, যিনি একজন অত্যন্ত দক্ষ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে তো ব্রহ্মোসের মতো শক্তিশালী মিসাইল আছেই, তবে গোলার পেছনে এত পরিশ্রম কেন? উত্তরটা হলো অর্থনীতি এবং রণকৌশল। একটা ব্রহ্মোস মিসাইল ছুটতে গেলে সরকারকে প্রায় 25 কোটি টাকা খরচ করতে হয়, কিন্তু যুদ্ধের ময়দানে যখন কয়েক হাজার গোলা ছোড়ার প্রয়োজন হয় তখন 25 কোটি টাকার মিসাইল ব্যবহার করা সবসময় সম্ভব নয়। এই আর্টিলারি সেল অনেক কম খরচে তৈরি হয়ে যায়, অথচ এর কার্যকারিতা মিসাইলের থেকে খুব একটা কম নয়। এটি সুপারসনিক গতিতে উড়ে গিয়ে শত্রুর বাংকারে আঘাত করতে সক্ষম। ভাবুন তো, পাকিস্তান সীমান্তের এপার থেকে বসে আমরা ATAGS বা K9 ভার্জা কামানের মাধ্যমে যদি আমরা লাহোর বা শিয়ালকোটের ভেতরে থাকা শত্রুঘাঁটি ধ্বংস করতে পারি, তবে ভারতের আধিপত্য কোথায় গিয়ে পৌঁছাবে? এটি কেবল একটি উদ্ভাবন নয়, এটি একটি ডকট্রিন শিফট। ভারতের এই সাফল্য প্রমাণ করে যে আমরা এখন আর প্রযুক্তির জন্য বিদেশের দিকে তাকিয়ে নেই, বরং দুনিয়া এখন আমাদের থেকে শিখবে। বন্ধুরা, এবার আসি আজকের দ্বিতীয় বড় খবরে। এটি এমন একটা খবর যা শুনলে প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। ইউরোপের অন্যতম প্রধান সামরিক শক্তি এবং ন্যাটো সদস্য ফ্রান্স এখন ভারতের পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের জন্য আক্ষরিক অর্থেই পাগল হয়ে উঠেছে। খবরের হেডলাইনগুলো লক্ষ্য করুন। তারা সির্ফ আগ্রহী নয়, তারা এখন রেস্টলেস হয়ে পড়েছে যাতে ভারত দ্রুত এই সিস্টেম তাদের সরবরাহ করে। ফ্রান্সের মতো একটা দেশ যারা নিজেরা রাফালের মতো যুদ্ধবিমান বানায়, তারা কেন হঠাৎ ভারতের একটি রকেট লঞ্চারের পেছনে ছুটছে? এর পেছনে রয়েছে এক গভীর ভূরাজনৈতিক সমীকরণ। ফ্রান্সের সেনাবাহিনী বর্তমানে তাদের পুরনো LRU সিস্টেম ব্যবহার করে, যা 90-এর দশকের প্রযুক্তি। এর পাল্লা খুব কম এবং আধুনিক যুদ্ধের ময়দানে এটি এখন অচল। ইউক্রেন যুদ্ধের পর ফ্রান্স বুঝতে পারছে যে লং রেঞ্জ আর্টিলারি ছাড়া যুদ্ধে টিকে থাকা অসম্ভব। ফ্রান্সের সামনে অপশন ছিল আমেরিকার জগৎবিখ্যাত হাইমার্স সিস্টেম কেনার, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এবং তাদের আর্মি চিফ জেনারেল পিয়েরে শিল স্পষ্ট করে দিয়েছেন যে তারা আমেরিকার হাইমার্স নেবে না। কারণটা হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। আমেরিকা যখন কাউকে কোনো অস্ত্র দেয়
তখন তারা তার সাথে হাজারটা শর্ত জুড়ে দেয়। তাদের ভাষায় একে বলা হয় ITAR রেস্ট্রিকশন, মানে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন, গোলাটা কোথায় মারবেন, কার বিরুদ্ধে ব্যবহার করবেন, সব কিছু আমেরিকার নিয়ন্ত্রণ করতে চাই। ফ্রান্স নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিতে রাজি নয়। ঠিক এই জায়গাতেই ভারত বাজিমাত করেছে। ভারত যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে তখন আমরা তাদের উপর কোনো রাজনৈতিক শর্ত চাপিয়ে দিই না। আমাদের পিনাকা মার্ক 3 সিস্টেম এখন রাশিয়ার এবং আমেরিকার সিস্টেমের থেকেও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। এর পাল্লা 120 থেকে 130 কিলোমিটার এবং এর প্রিসিশন বা লক্ষ্যভেদের ক্ষমতা অবিশ্বাস্য। এর CEP অর্থাৎ সার্কুলার এরর প্রবাবল 10 মিটারেরও কম, অর্থাৎ 120 কিলোমিটার দূর থেকে গোলা ছুড়লে সেটা লক্ষ্যবস্তুর একেবারে কাটায় কাটায় আঘাত করবে। পিনাকা সিস্টেমটি 8x8 ট্রাকের উপর মাউন্ট করা থাকে, যা অত্যন্ত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। ফ্রান্সের প্রতিনিধিরা বারবার ভারত সফরে আসছেন। তারা ভারতের DRDOর বিজ্ঞানীদের সাথে কথা বলছেন এবং পিনাকার কম্পিটিবিলিটি পরীক্ষা করছেন। ভারতের টাটা, L&T এবং সোলার ইন্ডাস্ট্রিজ যেভাবে এই সিস্টেম তৈরি করেছে তা দেখে ফরাসি জেনারেলরা মুগ্ধ। ইতিমধ্যেই আর্মেনিয়া ভারতের থেকে পিনাকা কিনে যুদ্ধক্ষেত্রে তার প্রমাণ পেয়েছে। এখন ফ্রান্সের মতো প্রথম সারির দেশ যখন এই লাইনে দাঁড়িয়েছে, তখন বুঝে নিন ভারতের ডিফেন্স এক্সপোর্ট আগামী দিনে কোথায় পৌঁছাতে চলেছে। একসময় আমরা বিদেশের কাছে গিয়ে হাত পাততাম যে আমাদের একটা পুরনো কামান দাও বা একটা ছোট টেকনোলজি দাও, আর আজ ফ্রান্সের আর্মি চিফ নিজে দাঁড়িয়ে থেকে ভারতের পিনাকা সিস্টেমের ফলো আপ নিচ্ছেন। এটা হলো নিউ ইন্ডিয়ার আসল শক্তি। বন্ধুরা, এই দুটি খবরকে যদি আমরা একসাথেই গাঁথি, একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। ভারত আজ আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, আমরা একটি গ্লোবাল ডিফেন্স হাব হয়ে ওঠার পথে। এই যে র্যামজেট গোলার কথা আমরা বললাম বা পিনাকা সিস্টেমের কথা বললাম, এগুলো কেবল লোহার যন্ত্র নয়, এগুলো আমাদের আত্মনির্ভরতার প্রতীক। আজ যখন গোটা বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একদল আমেরিকার পেছনে আর একদল রাশিয়ার পেছনে, তখন ভারত নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছে। আমরা আজ এমন এক দেশ যারা নিজেদের প্রযুক্তিতে দুনিয়াকে চমকে দিচ্ছি। বিশ্বের অনেক দেশ এখন বুঝতে পারছে যে আমেরিকার উপর অন্ধবিশ্বাস করা বিপজ্জনক হতে পারে, কারণ তারা যখন তখন স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করতে পারে। অন্যদিকে রাশিয়ার অস্ত্র আধুনিক যুদ্ধের ময়দানে মাঝে মাঝে প্রশ্নের মুখে পড়ছে। এই শূন্যস্থান পূরণ করার জন্য ভারত হলো সবথেকে যোগ্য দেশ। আমাদের অস্ত্র সস্তা, টেকসই এবং অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা। সবচেয়ে বড় কথা, ভারতের অস্ত্রের সাথে কোনো রাজনৈতিক চক্রান্তের হিডেন এজেন্ডা থাকে না। আজকের এই পরিস্থিতিতে পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশীদের জন্য কপালে চিন্তার ভাঁজ পড়াটা স্বাভাবিক, কারণ ভারত এখন কেবল রক্ষণাত্মক নয়, ভারত এখন তার আক্রমণাত্মক ক্ষমতা বা অফেন্সিভ ক্যাপাবিলিটি কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। পোখরানের সেই র্যামজেট শেলের পরীক্ষা আর ফ্রান্সের সাথে পিনাকার এই ডিল, এই দুটোই ভারতের ভূ রাজনৈতিক প্রভাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা এখন আর স্রেফ আমদানিকারক নই, আমরা এখন গর্বিত রপ্তানিকারক। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা এবং আমাদের সেনাবাহিনী যে সমন্বয়ে কাজ করছে তা ভারতের ভবিষ্যৎকে এক উজ্জ্বল দিশা দেখাচ্ছে। বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের পক্ষ থেকে আমি সুশোভন সবসময় আপনাদের কাছে এমন সব তথ্য নিয়ে আসার চেষ্টা করি যা মূলধারার সংবাদ মাধ্যমে অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। আমাদের দেশ যখন এগিয়ে যায় তখন সেই আনন্দ ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য। ভারতের এই সামরিক বিপ্লব নিয়ে আপনার কি মনে হয়? আমাদের কি আরও বেশি করে বিদেশের বাজারে অস্ত্র রপ্তানি করা উচিত, নাকি আমাদের কেবল নিজেদের সুরক্ষার কথা ভাবা উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। আজকের এই বিশেষ এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলি সঠিক বলে মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার আমাদের এই জাতীয়তাবাদী লড়াইকে আরও শক্তিশালী করবে। ভারতের এই জয়যাত্রা চলতেই থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।